আসসালামু আলাইকুম। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের সকলের সুন্দর ও সর্বাঙ্গীন জীবন কামনা করে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবসরের এই সময়ে আমরা বাড়িতে যে যেখানেই থাকি আমাদের লেখাপড়াটা অন্যান্য কাজের সাথে চালিয়ে যেতে হবে। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তার সাবজেক্ট কোড হচ্ছে 107। সাবজেক্টের নেম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সেন্টার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়ের আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কম্পিউটার হার্ডওয়্যারের সংজ্ঞা, তার হার্ডওয়্যারের প্রকারভেদ, বিভিন্ন হার্ডওয়্যার উপাংশের কার্যাবলী এবং গ্রন্থাগারে হার্ডওয়্যার নির্বাচনের নীতিমালা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তো আমরা প্রথমেই জানব যে কম্পিউটার হার্ডওয়্যার কাকে বলে। তো হার্ডওয়্যার মানে হলো হার্ড, আসলে এটা একটা শক্ত, যেটা দৃশ্যমান কোনো কিছু। কম্পিউটারের ভাষায় বা তথ্য প্রযুক্তির ভাষায় হার্ডওয়্যার হলো কম্পিউটারের যে সকল যন্ত্রপাতি ধরা যায়, ছোঁয়া যায় এবং যেটা দৃশ্যমান, সেটাই আসলে মূলত হার্ডওয়্যার। এই কথাটা আমরা ভূমিকা হিসাবে বলতে পারি যে কম্পিউটার যে সকল যন্ত্রপাতি নিয়ে গঠিত হয় তার যে শারীরিক কাঠামোটা রয়েছে, এটাই মূলত কম্পিউটার হার্ডওয়্যার। আর সংজ্ঞার মধ্যে আমরা এইভাবে আমরা উপস্থাপন করতে পারি যে কম্পিউটারের ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস এবং আউটপুট ডিভাইস এর সমন্বয়ে, অর্থাৎ গ্রহণমুখ, প্রক্রিয়াকরণমুখ এবং বহির্গমনমুখ, এই অংশগুলোর সমন্বয়ে কম্পিউটারের যে শারীরিক কাঠামো তৈরি হয় সেটাই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার। এক কথায় কম্পিউটারের যে সকল অংশ ধরা যায়, ছোঁয়া যায় এবং যদি মনে করেন আপনি বিরক্ত হয়ে গেছেন, সেটাকে আছাড় দিয়ে ভেঙে ফেলবেন, তা ভাঙাও যায়। এটা হলো কম্পিউটার হার্ডওয়্যারের একটা অংশ। তো আমরা একজন প্রোগ্রামার যার নাম প্যাসকেল, তার একটা হার্ডওয়্যারের একটা সংজ্ঞা রয়েছে। তো প্যাসকেলের মতে হার্ডওয়্যার হলো দ্য এক্সটার্নাল ইনফ্রাস্ট্রাকচারস অফ কম্পিউটার আর টু বি টাচ অ্যান্ড সিন বি কনফার্ম টু হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারের যে অংশগুলো, যে অতিরিক্ত যে অংশগুলো রয়েছে বা যে অংশগুলো টাচ করা যায়, এই যে টাচ, ধরা যায়, ছোঁয়া যায় এবং সিন, এগুলোকে দেখা যায়, দৃশ্যমান। কম্পিউটার যে অংশগুলো স্পর্শ করা যায় এবং দৃশ্যমান হয়, দৃশ্যমান হয়ে কনফার্ম হয়ে যায় যে এটা, যেমন আমি এটা ধরলাম, এটা স্পর্শ করলাম, আমি নিশ্চিত এটা একটা হোয়াইট বোর্ড। এরকম কম্পিউটারের যে অংশগুলো স্পর্শ করা যায়, ছোঁয়া যায় এবং যেগুলো শারীরিক কাঠামো দেখা যায়, সেটাই হলো কম্পিউটার হার্ডওয়্যার। আমরা এইভাবে আরও অন্যান্য যে সকল ডিভাইস রয়েছে, ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, ওই ডিভাইসগুলোর বাহ্যিক শারীরিক কাঠামোটাই হলো হার্ডওয়্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই হার্ডওয়্যারের সংজ্ঞা জানলাম। এবার আমরা জানব যে হার্ডওয়্যারের প্রকারভেদ। হার্ডওয়্যারের প্রকার, কম্পিউটার হার্ডওয়্যার মূলত তিন প্রকার। কম্পিউটার হার্ডওয়্যার তিন প্রকার। এক নম্বর হলো ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস। দুই নম্বর প্রক্রিয়াকরণ ডিভাইস। তিন নম্বর আউটপুট ডিভাইস।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা তিনটি প্রকার দেখতে পাচ্ছি: ইনপুট ডিভাইস বা গ্রহণমুখ, প্রক্রিয়াকরণ ডিভাইস প্রসেসিং ডিভাইস, বা কম্পিউটারের প্রাপ্ত ডেটা যে অংশটা প্রক্রিয়াকরণ করে ফলাফল উপযোগী পরিবেশ তৈরি করে সেটা হলো প্রক্রিয়াকরণ ডিভাইস। এবং আউটপুট ডিভাইস, কম্পিউটারের যে বহির্গমন যে অংশ, যেটা একজন ডেটা ইনপুটকারীর চাহিদা মাফিক প্রক্রিয়াকরণ করার পরে ডেটাকে দ্রুততার সাথে ফলাফল প্রদর্শন করে। এই হলো তিনটা অংশ। তো আমরা এই তিনটা অংশ যে ইনপুট ডিভাইসগুলো কি কি তার সাথে আমরা একটু পরিচিত হব এবং এই ইনপুট ডিভাইসগুলো কিভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটা কিবোর্ড আছে আমার সামনে, এটা কিবোর্ড। এই কিবোর্ডের মধ্যে 199, 101, 102, 104 এভাবে বিভিন্ন কিবোর্ডের মধ্যে কি থাকে। এটা হলো একটা ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসের অন্যতম কাজ হচ্ছে কম্পিউটারে ব্যবহারকারীর ডেটাকে ইনপুট হিসাবে প্রদান করার জন্য সে ব্যবহৃত হয়। তো এটা একটা ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের কার্যাবলী কী? এই যে এখানে আছে বিভিন্ন হার্ডওয়্যার উপাংশের কার্যাবলী, এর মধ্যে ইনপুট ডিভাইস এর একটা কার্যাবলী রয়েছে। তা ইনপুট ডিভাইস দ্বারা আমরা সাধারণত কম্পিউটারে ডেটা ইনপুট করে থাকি এবং এটা একটা কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে আমি আমার প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে ইনপুট দিয়ে থাকি। ইনপুট ডিভাইসের মধ্যে আরও রয়েছে, যেমন এটা একটা মাউস। ইনপুট ডিভাইসের মধ্যে আরেকটা ডিভাইস রয়েছে মাউস। এই মাউসটা এটা দেখতে অনেকটা ইঁদুরের মতো, এই জন্য কম্পিউটারের যে সকল বিশেষজ্ঞ পণ্ডিত রয়েছেন তারা এর নাম দিয়েছেন মাউস। এবং মাউসটা যে কোনো একটা সমতল জায়গার মধ্যে বা কোনো রাবারের উপরে এইভাবে মুভ করলে, নাড়াচাড়া করলে মনিটরের পর্দায় কার্সর নাড়াচাড়া করে অনেকটা ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে, এই জন্য এটার নাম হচ্ছে মাউস। এই মাউস দ্বারা কম্পিউটারের বিভিন্ন তথ্য নির্বাচন করার জন্য, সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বাটন রয়েছে, মাঝখানে একটি চাকতির মতো রয়েছে। তো এই তিনোটাই ব্যবহার হয়। নর্মালি কোনো কিছু সিলেক্ট করার জন্য আমরা মাউসের লেফট বাটন ব্যবহার করি, আর রাইট বাটন বিশেষ কোনো প্রয়োজনে আমরা রাইট বাটন ব্যবহার করি। আর স্ক্রল করার জন্য পেজকে, কম্পিউটারে যে পেজগুলো রয়েছে পেজগুলিকে উপরে নিচে করার জন্য, স্ক্রল করার জন্য আমরা এই মাঝখানের বাটনটা ব্যবহার করি। এটা একটা অপটিক্যাল মাউস। আরেকটা রয়েছে মেকানিক্যাল মাউস। মাউস দুই প্রকার। এর ভিতরে যখন বল থাকে, একটা বল আকৃতির মাউস আছে, সেটা হলো মেকানিক্যাল মাউস। আর এটা লাইট ফোকাস হয়, এখানে এটা লাইট ফোকাস হয়, এটা হচ্ছে অপটিক্যাল মাউস। এছাড়া এই কিবোর্ড এবং মাউসের বর্তমানে দুটোটাই কর্ডলেস কিবোর্ড এবং কর্ডলেস মাউস রয়েছে, যেটা ব্লুটুথের মাধ্যমে সিপিইউর সাথে সংযুক্ত থাকে এবং কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে দুটো ইনপুট ডিভাইসের কথা বললাম। এছাড়া আরও ইনপুট ডিভাইস রয়েছে, যেমন স্ক্যানার একটা ইনপুট ডিভাইস। এখানে একটা এটা সিডি রোমও একটা ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহার করা হয়। এখানে সিডি প্রদান করে আমরা বিভিন্ন তথ্য দেখে থাকি। তো এই ইনপুট ডিভাইসের মধ্যে আমি এখানে কয়েকটি জিনিস বললাম, যেমন কিবোর্ড, তারপরে রয়েছে মাউস, তারপরে রয়েছে স্ক্যানার, এখানে একটা দেখালাম সিডি রোম ইত্যাদি। এগুলো হলো আমার ইনপুট ডিভাইস। তাহলে মোটামুটি ইনপুট ডিভাইস সম্পর্কে জানলাম যে কম্পিউটার ব্যবহারকারী তার প্রয়োজনে যে ডিভাইস দ্বারা প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে দিতে পারে বা ইনপুট দেয় তাকে ইনপুট ডিভাইস বলে। এখানে আমি 4টা ইনপুট ডিভাইসের নাম দেখলাম: কিবোর্ড, মাউস, স্ক্যানার, সিডি রোম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব প্রক্রিয়াকরণ ডিভাইসটা কি। প্রক্রিয়াকরণ ডিভাইস
কিভাবে কাজ করে। তো প্রক্রিয়াকরণ ডিভাইসটা হলো ব্যবহারকারীর ইনপুটকৃত ডেটা তার চাহিদা অনুযায়ী যে প্রক্রিয়াকরণ করে, এই প্রক্রিয়াকরণ করার জন্য ইনস্ট্রাকশান অনুযায়ী কম্পিউটারের যে অংশ ব্যবহারকারীর কাজকে ফলাফল উপযোগী হিসাবে তৈরি করে তাকে প্রক্রিয়াকরণ ডিভাইস বলে। প্রক্রিয়াকরণ ডিভাইসের মধ্যে অন্যতম হচ্ছে প্রসেসর মানুষের বা মানবদেহের মস্তিষ্কের অনুরূপ কাজ করে। তো এই প্রসেসর এটা খুব ক্ষুদ্র একটা জিনিস। এই প্রসেসরটার মাধ্যমে কম্পিউটারে ইনপুটকৃত সকল ডেটা এখানে প্রক্রিয়াকরণ হয়ে এটা মেমোরিতে জমা থাকে। স্থায়ী মেমোরি এবং এক্সটার্নাল যে মেমোরি রয়েছে সেই মেমোরিতে জমা থাকে। এক্সটার্নাল মেমোরির মধ্যে আমরা দেখতে পাই যেমন হার্ড ডিস্ক, এটা একটা এক্সটার্নাল মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। এই সেকেন্ডারি মেমোরিতে এখান থেকে প্রক্রিয়াকরণ হওয়ার পরে সেকেন্ডারি মেমোরিতে জমা থাকে। তো প্রক্রিয়াকরণের আগে কম্পিউটারে যখন ডেটাগুলো ইনপুট দেওয়া হয়, আমি আরেকটা হার্ডওয়্যার দেখাই, এটা হচ্ছে র্যাম। এই র্যামের মধ্যে যখন একজন ব্যবহারকারী ইনপুট দিয়ে কোনো ডেটা ইনপুট করে তখন সেটা প্রথমে র্যামে জমা হয়। র্যাম থেকে এই প্রসেসরে গিয়ে প্রসেসর তারপর সকল তথ্য প্রক্রিয়াকরণ করে সেকেন্ডারি যে মেমোরি রয়েছে সেকেন্ডারি মেমোরিতে অথবা স্থায়ী যে মেমোরি আছে সেখানে ডকুমেন্টগুলো জমা হয় এবং ব্যবহারকারী তার সুবিধা মতো এই সেকেন্ডারি মেমোরি থেকে ফলাফল গ্রহণ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কম্পিউটার হার্ডওয়্যারের দ্বিতীয় যে প্রকার তার বিষয়টা জানলাম। এবার আমরা দেখব যে আউটপুট ডিভাইস কি। আউটপুট ডিভাইস কাকে বলে? আউটপুট ডিভাইস হলো ইনপুটকৃত ডেটা প্রক্রিয়াকরণ করার পরে যে ডিভাইসগুলোর মাধ্যমে একজন ব্যবহারকারী দ্রুততার সাথে ফলাফল গ্রহণ করে থাকে তাকে আউটপুট ডিভাইস বলে। বইতে হয়তো বইয়ের মতো কথাগুলো আছে, আমি আমার ভাষায় বললাম যে একজন ব্যবহারকারী ইনপুটকৃত ডেটা কম্পিউটারের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়াকরণ করার পরে যে ডিভাইসগুলোর মাধ্যমে দ্রুততার সাথে ফলাফল গ্রহণ করে থাকে তাকে আউটপুট ডিভাইস বলে। আর কম্পিউটার ভাষায় বিষয়টা এরকম যে কম্পিউটারের যে সকল ডিভাইস আউটপুট প্রদানের জন্য ব্যবহার করা হয় তাকে আউটপুট ডিভাইস বলে। এটা হচ্ছে বহির্গমন মুখ। আউটপুট ডিভাইসের মধ্যে আমরা কয়েকটি জিনিস দেখতে পারি। সবচেয়ে বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস হলো যেমন একটা মনিটর। আমি এখানে এই ল্যাপটপের একটা মনিটর আমি দেখাচ্ছি। তো এই জায়গায় এটা আমি যা দেখতে চাই, আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডের একটা মাইক্রোসফট ওয়ার্ডের এই সফটওয়্যারটা আমি ওপেন করলাম। এটা একটি প্যাকেজ সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ডের এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আমি ওপেন করে দেখলাম। আমি এখানে অন্য কোনো ড্রাইভ ওপেন করতে পারি। আমি এখানে যে কম্পিউটার ই ড্রাইভে ঢুকলাম, এইখানকার কোনো একটি জিনিস আমি দেখতে চাই, এটাকে যদি আমি বড় করে দেখতে চাই, এটা বড় আকারে আছে, বা এখানকার কোনো জিনিস কোনো একটি ছবি যদি আমি দেখতে চাই তাহলে আমি একটু বড় করলে বা কিবোর্ডে যদি আমি একটু বড় করি, আমি এই যে এখানটা ছবি দেখলাম। তো এই হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে অন্যতম যে অংশটা সেটা হলো মনিটর। তারপরে রয়েছে আউটপুট ডিভাইসের মধ্যে, যেমন আমি একটা লিখি মনিটর, তারপরে রয়েছে প্রিন্টার, রয়েছে স্পিকার, তারপরে প্লটার ইত্যাদি। তো এছাড়াও আরও যেমন ইনপুট ডিভাইস রয়েছে, আরও অনেক আউটপুট ডিভাইসও রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো মনিটরের কাজ হচ্ছে ব্যবহারকারীর কোনো ইনপুটকৃত ডেটা মনিটরে পর্দায় প্রদর্শন করা হয় এবং এখানে
তথ্যগুলো দেখে একজন ব্যবহারকারী তার প্রয়োজনীয় ভুল সংশোধন করতে পারে, ডিজাইন পরিবর্তন করতে পারে, জিনিসটা ডকুমেন্টটাকে আকর্ষণীয় করতে পারে, ডকুমেন্ট কোথাও পাঠানোর জন্য বা প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা মনিটরের মাধ্যমে একজন ব্যবহারকারী সম্পন্ন করে থাকে। প্রিন্টার এর কাজ কি? প্রিন্টারের কাজ হলো ডকুমেন্টকে প্রিন্ট করে কাগজে ছাপিয়ে ব্যবহারকারীর হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। তাহলে প্রিন্টার ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ডকুমেন্টকে প্রিন্ট করে। তাহলে কোনো তথ্যকে প্রিন্ট করার জন্য, কাগজে ছাপানোর জন্য প্রিন্টার ব্যবহৃত হয়। প্রিন্টার বিভিন্ন ধরনের প্রিন্টার রয়েছে, ডট ম্যাট্রিক্স প্রিন্টার আর লেজার প্রিন্টার ইত্যাদি। তারপরে স্পিকার। স্পিকার কী কাজ করে? একজন কম্পিউটার ব্যবহারকারী যদি মনে করে সে কোনো অডিও শুনবে, কোনো সঙ্গীত শুনবে, কোরআন তালাওয়াত শুনবে বা অন্য কোনো কিছু সে শুনবে, তাহলে সে স্পিকারের মাধ্যমে সেটা শুনতে পারে। প্লটারও এক ধরনের প্রিন্টার, এটা বিভিন্ন ছাপাখানার কাজে ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে কম্পিউটার হার্ডওয়্যার কাকে বলে, কম্পিউটার হার্ডওয়্যার প্রকারভেদ এবং বিভিন্ন হার্ডওয়্যার উপাংশের কার্যাবলীর এর একটি সংক্ষিপ্ত ধারণা। এছাড়াও আরও কয়েকটি হার্ডওয়্যার রয়েছে যেগুলো আমাদের কম্পিউটারের একটা অবিচ্ছেদ্য অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই প্রশ্নের আলোকে হার্ডওয়্যার উপাংশের কার্যাবলীর যে আলোচনাটুকু আমি করলাম, এখানে ইনপুট ডিভাইস, প্রক্রিয়াকরণ ডিভাইস এবং আউটপুট ডিভাইসের যে অংশগুলো দেখানো হলো, এর বাইরেও আরও কিছু হার্ডওয়্যার রয়েছে, যেমন মাদারবোর্ড। মাদারবোর্ড কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার, যার সাথে কম্পিউটারের সকল ডিভাইসের ইলেকট্রনিক্স সংযোগ থাকে। এই মাদারবোর্ড প্রত্যেকটা ডিভাইসকে তার কাজের গতি, কাজের পরিবেশ, কাজের নির্দেশনা সব কিছু এই মাদারবোর্ডের মাধ্যমে পরিবাহিত হয়। আরেকটা জিনিস রয়েছে যেমন পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই বা বিদ্যুৎ প্রবাহের জন্য যে ডিভাইসটি, সেই ডিভাইসটি এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে পাওয়ার সাপ্লাই থেকে বিভিন্ন কেবল মাদারবোর্ডে, তারপরে সিডি রম, তারপরে কুলিং ফ্যান, বিভিন্ন যে সকল যন্ত্রাংশগুলো রয়েছে সেই যন্ত্রাংশগুলোর সাথে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে বিদ্যুৎ কানেকশানটা থাকে। এছাড়া মাদারবোর্ডে এক্সট্রা আরও হার্ডওয়্যার লাগানো যায়, যেমন টিভি গার্ড লাগানো যায়। তারপরে রয়েছে যেমন এটা কুলিং ফ্যান, এটা কুলিং ফ্যান আছে, এটা একটা হার্ডওয়্যার উপাংশ। এই কুলিং ফ্যানটা আমার এখানে যে প্রসেসরটা রয়েছে, এই প্রসেসরটা অনেক সময় কাজ করতে গেলে এটা গরম হয়ে যায়, তো সেই জন্য এই প্রসেসরটার ঠিক উপরে এই প্রসেসরটা এইভাবে থাকে, এভাবে প্রসেসরটা থাকে, এর উপরে এই কুলিং ফ্যানটা লাগানো থাকে এবং এটা যখন কম্পিউটার চলে তখন এই কুলিং ফ্যানটা চলমান অবস্থায় থাকে। এটা ঠান্ডা করে রাখার জন্য এইটা ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আরও অনেক হার্ডওয়্যার রয়েছে। আমরা যখন ইন্টারনেটে কাজ করি তখন এটা একটা মডেম, এটা একটা গ্রামীণের 4G মডেম। এই মডেমটা আমরা ইন্টারনেট কাজের জন্য, এটা একটা হার্ডওয়্যার উপাংশ, এটা ব্যবহার করতে পারি এবং এইটা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান তার প্রয়োজনীয় ডকুমেন্ট, ইমেল ইত্যাদি পাঠানোর জন্য ইন্টারনেট কানেকশানের ক্ষেত্রে এই মডেমটা ব্যবহার করে থাকে। এছাড়া আরও হার্ডওয়্যার রয়েছে, যেমন খেলাধুলার জন্য জয়স্টিক। জয়স্টিক হলো খেলাধুলার জন্য বা গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করা হয়। তো জয়স্টিক মূলত একজন যারা জয়স্টিক ব্যবহার করে কম্পিউটারে গেম খেলে তারা প্লেয়ারকে নিয়ন্ত্রণ করে জয়স্টিকের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরের আলোচনা থেকে আমরা আজকে জানলাম কম্পিউটার হার্ডওয়্যারের সংখ্যা, প্রকারভেদ, বিভিন্ন হার্ডওয়্যার উপাংশের কার্যাবলী। তো আমি এই পর্যায়ে যে আলোচনা করব সেটা হলো গ্রন্থাগারে হার্ডওয়্যার নির্বাচনের নীতিমালা। গ্রন্থাগারে হার্ডওয়্যার নির্বাচনের বিষয়টি মূলত একটি লাইব্রেরিতে বা লাইব্রেরি এরিয়ার ভিতরে যে সকল পাঠক থাকেন, সচরাচর লাইব্রেরি ব্যবহার করেন যে মানের পাঠক, একটি লাইব্রেরিতে আসলে বিভিন্ন মানের, বিভিন্ন পেশার পাঠক এসে থাকেন। তো এই পাঠকদের মধ্যে যারা লাইব্রেরিটা ব্যবহার করবেন
তাদের চাহিদার আলোকে তারা কোন মানের, ওই আলোকে আসলে আমাকে হার্ডওয়্যার নির্বাচন করতে হবে, অর্থাৎ কম্পিউটার নির্বাচন করতে হবে। এর অর্থ হচ্ছে এরকম, যেমন একটা কম্পিউটার যদি আমি প্রসেসর Core i3 দিয়ে তৈরি করি, একটা কম্পিউটার এর কনফিগারেশান, এটা যদি 4GB র্যাম বা 2GB র্যাম Core i3 প্রসেসরের মাধ্যমে যদি একটা কম্পিউটার কনফিগারেশন করা হয়, তাহলে দেখা যাবে যে সাধারণ পাঠকদের জন্য এটাই যথেষ্ট। তো সেখানে যদি আমি Core i7 প্রসেসর দ্বারা একটা কম্পিউটারের যাবতীয় কার্যক্রম আমি সম্পন্ন করি, তাহলে দেখা যাবে যে লাইব্রেরির খরচটা অনেক বেড়ে যাবে। কারণ এই লাইব্রেরিতে যে পাঠকরা আসবে তারা হয়তো বা কোনো আর্কিটেকচার ডিজাইন করার জন্য আসবে না, কোনো গ্রাফিক্স তৈরি করার জন্য আসবে না। তো সেক্ষেত্রে আমার তো হাই কনফিগারেশনের হার্ডওয়্যার নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। তো এই জন্যেই মূলত গ্রন্থাগারে হার্ডওয়্যার নির্বাচনের একটি নীতিমালা থাকা প্রয়োজন, যাতে লাইব্রেরিটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আবার পাঠকের চাহিদাটাও যাতে পূরণ হয়। তো সেক্ষেত্রে লাইব্রেরিতে হার্ডওয়্যার নির্বাচনের জন্য প্রথম যে নীতিমালাটা, সেটা হচ্ছে, প্রথম যে বিষয়টি বিবেচনা করতে হবে সেটা হচ্ছে প্রয়োগ ক্ষেত্র। যে আমি লাইব্রেরিতে হার্ডওয়্যার নির্বাচন করব বা একটা কম্পিউটার স্থাপন করব, তার প্রয়োগটা আমি কোথায় করব, কাদের জন্য করব, কি মানের পাঠকের জন্য আমি এটা প্রয়োগ করব। তো তাদের মান অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী, বা তারা যা যা তাদের ব্যবহারিক যে দক্ষতা, সে অনুযায়ী আমাকে হার্ডওয়্যার নির্বাচন করতে হবে, অর্থাৎ এটা প্রয়োগ ক্ষেত্র রয়েছে কি না। যদি প্রয়োগ ক্ষেত্র না থাকে, এমন অনেক লাইব্রেরি আছে, স্কুল লাইব্রেরি আছে, কলেজ লাইব্রেরি আছে, যেখানে স্টুডেন্টরা হয়তো কম্পিউটার ব্যবহার করে না। যদিও বর্তমানে সরকারিভাবেই প্রত্যেকটা লাইব্রেরিতে কম্পিউটার থাকা এবং পাঠকদেরকে ওই মানের সেবা দেওয়া এবং লাইব্রেরিগুলোকে ডিজিটালের আওতায় নিয়ে আসার একটা প্রক্রিয়া চলছে। তো সেজন্য প্রয়োগ ক্ষেত্র প্রথমত আমাকে দেখতে হবে, যে আমি লাইব্রেরিতে কম্পিউটার স্থাপন করব, আর সেই কম্পিউটারটা সেখানে যথাযথভাবে ব্যবহার হবে কি না, এবং সে ব্যবহার করার মতো ইলেকট্রিসিটির ব্যবস্থা রয়েছে কি না, অবকাঠামোগত যে বিষয়গুলো থাকা দরকার সেগুলো ঠিক আছে কি না, সেটা আমাকে নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত যে নীতিমালাটি, সেটি হচ্ছে অধিকতর উপযোগী হার্ডওয়্যার নির্বাচন। তো অধিকতর উপযোগী হার্ডওয়্যার নির্বাচন, আমি ভূমিকায় এই গ্রন্থাগারের হার্ডওয়্যার নির্বাচনের নীতিমালার ভূমিকা যে কথাটি বলেছি, সেটা হচ্ছে পাঠকের চাহিদা রয়েছে Core i3 প্রসেসরে, কিন্তু আমি সেখানে Core i7 প্রসেসর দিয়ে তো হার্ডওয়্যার একটা কম্পিউটার যদি আমি স্থাপন করি, তাহলে দেখা যাবে যে লাইব্রেরি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এই হার্ডওয়্যারের ব্যবহারকারী থাকবে না। তো সেজন্য পাঠক উপযোগী এবং পাঠকের মান উপযোগী হার্ডওয়্যার নির্বাচন করতে হবে। তারপরে যেই নীতিমালাটি রয়েছে, সেটা হচ্ছে ব্যবহারকারীর চাহিদা মূল্যায়ন। এখানে একজন লাইব্রেরিয়ান, একজন গ্রন্থাগার সেবী, ওই গ্রন্থাগারে আগত যে পাঠকরা রয়েছেন তাদের চাহিদা এখানে মূল্যায়নের বিষয় রয়েছে। পাঠক যদি শুধুমাত্র অফলাইনে কম্পিউটার ব্যবহার করতে চায়, শুধুমাত্র এখানে এসে বিভিন্ন অ্যাপ্লিকেশান সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন লেখালেখি করবে, চিঠি লেখা বা কোনো ডকুমেন্ট লেখা, তো এটার জন্য যখন কোনো পাঠক কাজ করবে, তো সেজন্য আমাকে অনলাইনের বিভিন্ন উপকরণগুলো দরকার নেই। কিন্তু পাঠক যদি সেখান থেকে ইন্টারনেট সার্ভিস নিতে চায়, তাহলে অবশ্যই হার্ডওয়্যার নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার স্থাপনের পাশাপাশি ইন্টারনেটের যে সকল সামগ্রী রয়েছে, মডেম অথবা ওয়াইফাই কানেকশান, প্রিন্টার, অন্যান্য আরও যে সকল সামগ্রীগুলো রয়েছে, সেগুলো আমাকে লাইব্রেরিকে সেগুলো ম্যানেজ করতে হবে। তাহলে পাঠকের চাহিদা মূল্যায়ন করেও হার্ডওয়্যার নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো উপরের এই তিনটি কাজ সম্পন্ন করার জন্য একজন লাইব্রেরিয়ানকে একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে। চতুর্থ নম্বর যে বিষয়টি রয়েছে নীতিমালার, সে হচ্ছে ফ্লো চার্ট তৈরি করা। তো ফ্লো চার্ট তৈরি করতে হবে এজন্য যে এই টোটাল কাজটা সম্পন্ন করতে পাঠকের যে জরিপ, পাঠক যা চায় তার একটা জরিপ করতে হবে যে পাঠকের চাহিদাটা কীরকম।
তো সেই জরিপের আলোকে তার কী ধরনের হার্ডওয়্যার প্রয়োজন, এই যে অধিকতর উপযোগী হার্ডওয়্যার কোন কোন যন্ত্রপাতি দ্বারা কম্পিউটারটা কনফিগারেশনটা কীরকম হতে হবে, সেটা আমার এই ফ্লো চার্টে থাকতে হবে। তারপরে এই আমি অধিকতর উপযোগী হার্ডওয়্যারগুলো ব্যবহারকারীর চাহিদার ভিতরে রয়েছে কি না, সেটা আমাকে এই ফ্লো চার্টের ভিতরে নিশ্চিত করতে হবে। এই ফ্লো চার্টটা নিশ্চিত করে এর ভিতরে পরবর্তীতে আমাকে একটা বাজেট তৈরি করতে হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সে বাজেট আমি উপস্থাপন করব। তারপরে সেই বাজেটের আলোকে যখন সিদ্ধান্ত হবে যে গ্রন্থাগারে কম্পিউটার স্থাপনের সকল নির্দেশনা বা সকল পরিকল্পনা যখন সম্পন্ন হবে, তখন সেটা 5 নম্বরের নীতিমালাটা, সেটা যে এটা ক্রয়ের জন্য এটা দরপত্র আহ্বান করা। তো ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা, যে গ্রন্থাগার যেহেতু এটি সামাজিক প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান, তো সেই প্রতিষ্ঠানের অর্থ যাতে সঠিকভাবে খরচ হয় সেজন্য এটা দরপত্র আহ্বান করতে হবে। দরপত্র আহ্বান করে সর্বনিম্ন যে দরদাতা প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছ থেকে ক্রয় করতে হবে। আবার পণ্যের মান, কম্পিউটার হার্ডওয়্যারের যে সকল জিনিসের চাহিদা লাইব্রেরি থেকে দেওয়া হবে, সেই চাহিদা অনুযায়ী সে মাল সরবরাহ করে কি না সে মানটাও নিশ্চিত করতে হবে। আবার যে কম টাকায় এই মানসম্মত হার্ডওয়্যার সরবরাহ করতে পারবে বা কম্পিউটার সরবরাহ করতে পারবে তাকেই ক্রয়ের জন্য অনুমতি দিতে হবে। তো এগুলো যাচাই বাছাই করে দেখেই লাইব্রেরিয়ান বা যে কর্তৃপক্ষ রয়েছে লাইব্রেরির সেইগুলো গ্রহণ করবে এবং একটি লাইব্রেরিতে কম্পিউটার স্থাপন করবে, কম্পিউটার হার্ডওয়্যার স্থাপন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনায় শুরু থেকে যা ছিল সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের সংজ্ঞা, তার প্রকারভেদ, বিভিন্ন হার্ডওয়্যার উপাংশের কার্যাবলী এবং গ্রন্থাগারের হার্ডওয়্যার নির্বাচনের নীতিমালার একটি সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি আপনাদের এই আলোচনা থেকে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে একটি ধারণা তৈরি হবে এবং এটি আপনাদের কাজে লাগবে। এর সাথে আপনাদের নিকট যে বই রয়েছে সেই বইগুলো মিলিয়ে যদি আপনারা একটা নোট প্রশ্ন তৈরি করে ফেলেন, একটা প্রশ্ন উত্তর সাজিয়ে ফেলেন, তাহলে আশা করি পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় যদি হার্ডওয়্যারের উপর কোনো প্রশ্ন আসে ইনশাআল্লাহ আপনারা জবাব দিতে পারবেন। তো আমার এই আলোচনা আপনাদের যদি মনে করেন যে এটাকে আরও আমরা চালিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো আগামী আরেকটি ক্লাস ইনশাআল্লাহ পরবর্তীতে দেব। তো সে পর্যন্ত সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।